বন্ধুরা, ম্যাপে আপনি যে হাইলাইট করা এলাকাটি দেখছেন সেটি হচ্ছে মালয়েশিয়া। এখান থেকে 2014 সালের 8ই মার্চ একটি প্যাসেঞ্জার এয়ারপ্লেন উড্ডয়ন করে। এই প্লেনটির গন্তব্য ছিল চীনের বেইজিং। এই ফ্লাইটটি প্রতি সপ্তাহে খুব বেশি চলত না, কিন্তু 8ই মার্চের এই উড্ডয়নটাই শেষ উড্ডয়ন হয়ে দাঁড়ায়। পুরো ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর তালিকায় এই ঘটনাটি শীর্ষে রয়েছে, কারণ উড্ডয়ন থেকে শুরু করে প্রায় অর্ধেক পথ পর্যন্ত পৌঁছানো এবং আজ পর্যন্ত যত ক্লু পাওয়া গেছে সেগুলো এই নিখোঁজ হওয়ার রহস্যকে আরো অন্ধকার করে তুলেছে। 227 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার সহ এই প্লেনটি কোথায় হারিয়ে গেল আজও পর্যন্ত সেটি জানা যায়নি। এই প্লেনটিকে খুঁজে বের করার জন্য 7টি দেশ সর্বোচ্চ চেষ্টা চালায়, কিন্তু আজ 10 বছর পর এই প্লেন সম্পর্কে এমন একটি তথ্য সামনে এসেছে যা শুনে আপনি নিশ্চিতভাবে কনফিউজ হয়ে যাবেন। তবে প্লেনটি উড্ডয়নের আগে থেকে শুরু করে নিখোঁজ হওয়া পর্যন্ত এর সঙ্গে ঠিক কি কি ঘটেছিল চলুন সেটা জেনে নিই। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত যাতায়াত করত যে প্লেনটি, সেটি ছিল বোয়িং 777-200 মডেলের একটি যাত্রীবাহী বিমান। এটি ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 নামের প্লেন। সাধারণত এই ধরনের প্লেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। 2014 সালের 8ই মার্চ রাতে প্রায় 10টার দিকেই প্লেনটিতে জ্বালানি ভরা হয়। প্লেনটিতে মোট 49,000 লিটার ফুয়েল নেওয়া হয়েছিল, যা দিয়ে টানা 7 ঘন্টা আকাশে ওড়া সম্ভব ছিল। কিন্তু মালয়েশিয়ার যে এয়ারপোর্ট থেকে এটি বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেই পথ পাড়ি দিতে সময় লাগত মাত্র 5 ঘন্টা, অর্থাৎ প্রায় 2 ঘন্টার অতিরিক্ত ফুয়েল তখনও প্লেনে থাকার কথা। এয়ারপোর্টে সব যাত্রীর চেকিং শেষ হওয়ার পর সবাইকে প্লেনে তোলা হয় এবং রাত 12:42 এই প্লেনটি তার কখনোই না শেষ হওয়া যাত্রার দিকে রওনা দেয়। এই প্লেনে বেশিরভাগ যাত্রী ছিলেন চীনের, তবে এর সঙ্গে ভারত, মালয়েশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মোট 5 জন যাত্রীও ছিলেন। প্লেনটি চালাচ্ছিলেন জাহারি আহমেদ শাহ ও ফারিক হামিদ। এখানে জাহারি আহমদ শাহ ছিলেন ক্যাপ্টেন এবং ফারিক হামিদ ছিলেন ফার্স্ট অফিসার। সাধারণত ফার্স্ট অফিসাররাই পরবর্তীতে ক্যাপ্টেন হয়ে থাকেন, আর ফারিক হামিদের জন্য এটি ছিল শেষ ফ্লাইট, যার পর তাকে ক্যাপ্টেন করা হতো। অন্যদিকে 53 বছর বয়সী জাহারি আহমেদ শাহ ছিলেন একজন অভিজ্ঞ দক্ষ ক্যাপ্টেন। উড্ডয়নের মাত্র 25 মিনিটের মধ্যেই প্লেনটি 35,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, আর মাত্র 30 মিনিটের মধ্যে এটি মালয়েশিয়ায় আকাশসীমা পেরিয়ে চীনের দক্ষিণ সমুদ্র অঞ্চলের দিকে চলে যায়। এরপর প্লেনের ক্রু তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানানো হয় যে তারা লেভেল 350-এ পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ পর ফ্লাইটের ক্রু আবার রিপোর্ট করে জানায় যে তারা হো চি মিন সিটি পৌঁছাতে চলেছে এবং সেখানকার কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে বলে। হো চি মিন সিটি ভিয়েতনামের একটি শহর, যার উপর দিয়ে এই প্লেনটি যাওয়ার কথা ছিল। দুই পক্ষের মধ্যে যোগাযোগ শেষে গুড নাইট বলা হয় এবং রেডিও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে তখনও প্লেনটি ট্রাফিক কন্ট্রোলারের রাডারে দেখা যাচ্ছিল। ট্রাফিক কন্ট্রোলার তার সেকেন্ডারি সার্ভেলেন্স রাডার দিয়ে প্লেনটির উপরে নজর রাখছিল। এর মাধ্যমে বোঝা যায় প্লেনটি ঠিক কোথায় রয়েছে। পাশাপাশি প্লেনটি SCM সিস্টেমের মাধ্যমে স্যাটেলাইট ও গ্রাউন্ডে নিয়মিত রিপোর্ট পাঠাতে পারত, যার সাহায্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সহজেই প্লেনটি ট্র্যাক করতে পারত। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি হঠাৎ করে সব রাডার থেকে গায়েব হয়ে যায়। ট্রাফিক কন্ট্রোল MH370 এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এমন ঘটনা এই প্রথম নয়। অনেক সময় খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে প্লেনটি রাডারে না আসায় ATC প্লেনটির রুটের আবহাওয়া পরীক্ষা করে দেখে যে আবহাওয়া একেবারে স্বাভাবিক। এরপরই ATC ইমার্জেন্সি ঘোষণা করে। ইমার্জেন্সি ঘোষণা করার অর্থ হলো যত দ্রুত সম্ভব প্লেনের সম্ভাব্য অবস্থানে পৌঁছে নিশ্চিত হওয়া কোথাও প্লেনটি ক্র্যাশ করেছে কিনা বা কোনো বড় দুর্ঘটনা ঘটেছে কিনা। ইমার্জেন্সি ঘোষণার পর রাত প্রায় 1:30টার দিকে মালয়েশিয়া থেকে একটি সার্চ টিম প্লেনটি খুঁজতে বের হয়, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, কারণ যেখানে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেটি ছিল একটি সমুদ্র এলাকা যার নাম গাড়ি। সার্চ টিম পুরো রাত খোঁজ চালায়, কিন্তু প্লেনের কোনো চিহ্ন পাওয়া যায় না। সকাল হলে সেখানে আরো সার্চ টিম পাঠানো হয়, তবু প্লেনটির কোনো খোঁজ মেলে না। দুর্ঘটনার 2 দিন পর মালয়েশিয়ার এয়ারফোর্স একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে। তারা জানায় নিরাপত্তার উদ্দেশ্যে তারা এই প্লেনটিকে ট্র্যাক করেছিল, কিন্তু যখন তারা দেখে ফ্লাইটটি কোনো এয়ার রুল ভাঙেনি এবং কোনো নো ফ্লাইং জোনে প্রবেশ করেনি, তখন তারা এর পিছু নেয়নি। তারা আরও জানায় সবাই ভুল জায়গায় প্লেনটি খুঁজছে, কারণ প্লেনটি ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। মালয়েশিয়ান এয়ারফোর্সেসের মতে প্লেনটি গাড়ি এলাকা থেকে একটি ইউটার্ন নেয় এবং আবার মালয়েশিয়ার পেনাং রাজ্য
অতিক্রম করে ভারতীয় সমুদ্র অঞ্চলের দিকে চলে যায়। এরপর কি ঘটেছিল তা বলা কঠিন, কারণ এয়ারফোর্স এখান পর্যন্তই প্লেনটিকে রাডারে ধরতে পেরেছিল। এরপর তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এত বিশাল সমুদ্র এলাকায় একটি প্লেন খোঁজা ছিল পুকুরের সূচ খোঁজার মতো। তবু সার্চ টিম ভারতীয় সমুদ্র এলাকায় খোঁজ শুরু করে, কিন্তু বহুদিন খোঁজ চালিয়েও প্লেনটির কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে যাদের পরিবারের সদস্যরা এই প্লেনে ছিলেন তাদের পরিবার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। এই প্রশ্ন তুলে যে এতদিনেও কেন তাদের প্রিয়জনদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্লেন নিখোঁজ হওয়ার পেছনে কারো হাত ছিল নাকি কোনো টেকনিক্যাল সমস্যা, এটা বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত ছিল, প্লেনটি ক্র্যাশ করেছিল। কারণ যাই হোক না কেন, এক সপ্তাহ খোঁজাখুঁজির পর সিদ্ধান্ত নেওয়া হয় এয়ার স্যাটেলাইট ডেটা পরীক্ষা করা হবে। স্যাটেলাইট চেক করে দেখা যায় প্লেনটি 7 বার স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করেছিল। এই কানেকশনগুলো ম্যানুয়াল ছিল না, বরং প্লেনটি অটোমেটিকভাবে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করছিল। এতে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, প্লেনটি ইন্ডিয়ান ওশান এলাকাতে নিখোঁজ হয়েছে, কিন্তু ঠিক কোথায় তা তখনও জানা যায়নি। এরপর সমুদ্র পৃষ্ঠের সার্চ বন্ধ করে ডিপ সি সার্চ অপারেশন শুরু করা হয়, কারণ উপরে কিছু না পাওয়া গেলে সম্ভবত প্লেনটি সমুদ্রের নিচে থাকতে পারে। সমুদ্রের নিচেও সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর অনুসন্ধান চালানো হয়, কিন্তু সফলতা মেলেনি। এই পুরো অনুসন্ধানে খরচ হয় $13 বিলিয়ন বেশি, যা এটিকে বিশ্বের সব থেকে ব্যয়বহুল অনুসন্ধান অভিযানের একটিতে পরিণত করে। তবে 2015 সালে মাদাগাস্কারের একটি এলাকায় এই প্লেনটির ডানার একটি টুকরো পাওয়া যায়। এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হয় যে প্লেনটি এই সমুদ্রে ক্র্যাশ করেছিল। এরপর 2018 সালে আমেরিকার একটি সার্চ অপারেশন কোম্পানি ওশান ইনফিনিটি মালয়েশিয়া সরকারকে জানায় যে তারা প্লেনটি খুঁজে বের করবে এবং প্লেন পাওয়া গেলেই শুধু টাকা নেবে। এই কোম্পানি তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও সাবমেরিন ব্যবহার করে কয়েক মাস ধরে খোঁজ চালায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো সাফল্য পায়নি। এখন চলুন প্লেন ক্র্যাশ হওয়ার পেছনের কিছু সম্ভাব্য ও অজানা কারণ সম্পর্কে জেনে নিই, যেগুলো নিয়ে আজও মানুষ ধারণা করে। প্রথমে বলা হয়েছিল প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ইঞ্জিন নষ্ট হলে পাইলট ইমার্জেন্সি সিগন্যাল দিতে পারতেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, কিন্তু এমন কিছুই হয়নি। দ্বিতীয় ধারণা অনুযায়ী প্লেনটি হয়তো হাইজ্যাক করা হয়েছিল এবং হাইজ্যাকের সময় কোনো ভুলের কারণে এটি ক্র্যাশ করে, কারণ মালয়েশিয়ান এয়ারফোর্সের রাডারের ডেটা অনুযায়ী প্লেনটি সোজা পথে না গিয়ে এলোমেলোভাবে উড়ছিল, যা ইঙ্গিত দেয় যে প্লেনটিকে ইচ্ছাকৃতভাবে দিক পরিবর্তন করে ওড়ানো হচ্ছিল। স্যাটেলাইটের ডেটা অনুযায়ী শেষবার প্লেনটি প্রায় 8:02 যোগাযোগ করেছিল। এর মানে প্লেনটি 7 ঘন্টার বেশি সময় ধরে উড়ছিল। এত দীর্ঘ সময় আকাশে থাকার পরও একবারের জন্য এটি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে ধরা পড়েনি, যা স্বাভাবিক নয়। অনেকে ধারণা করেন হয়তো কেউ প্লেনের ট্রান্সপন্ডার সিস্টেম বন্ধ করে দিয়েছিল, কিন্তু এটাও নিশ্চিত করে বলা যায় না, কারণ ট্রান্সপন্ডার থাকে পাইলটের নিয়ন্ত্রণে, আর ককপিটে ঢোকার আগে দরজা খুলতে হয়, যা পাইলট নিজেই খুলে থাকেন এবং দরজা খোলার আগে ককপিটের ক্যামেরা দেখেই সিদ্ধান্ত নেন। তবে কিছু ক্লু থেকে ধারণা করা হয় যে পাইলট ইচ্ছাকৃতভাবে ট্রান্সপন্ডার বন্ধ করেছিলেন। ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার আগে ডেটা বিশ্লেষণ করে এমন ইঙ্গিত পাওয়া যায়, কিছু মানুষের মতে পাইলট হয়তো মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। যদি কো পাইলটের বিরুদ্ধে প্রশ্ন ওঠে, কিছু তদন্তকারী সংস্থাগুলো এই ধারণা নাকচ করে দেয়। আরো কিছু থিওরিতে বলা হয় প্লেনের ভেতরে হঠাৎ অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল, ফলে সবাই অজ্ঞান হয়ে যায়। প্লেনটি তখন অটো পাইলটে চলতে থাকে এবং শেষ পর্যন্ত সমুদ্রে আছড়ে পড়ে। কিছু মানুষ মনে করেন হাইজ্যাকার এমন কিছু করেছিল যার ফলে প্লেনের সব কমিউনিকেশন সিস্টেম বিকল হয়ে যায়। আবার প্রশ্ন ওঠে, যেহেতু প্লেনে 2 জন পাইলট ছিলেন, তাহলে একসঙ্গে 2 জনের মানসিক সমস্যা কিভাবে হতে পারে? এর ব্যাখ্যা দেওয়া হয় এভাবে, যখন প্লেন 35 থেকে 40,000 ফুট উচ্চতায় পৌঁছালো, তখন এটি মূলত অটো পাইলটেই চলে। এই সময় একজন পাইলট বাথরুমে যেতে পারেন বা যাত্রীদের সঙ্গে যোগাযোগের জন্য ককপিট থেকে বের হতে পারেন। তখন ভেতরে থাকা পাইলট দরজা বন্ধ করে দিলে প্লেনের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতেই থেকে যায়। হঠাৎ করে প্লেনের দিক পরিবর্তিত হওয়া স্পষ্টভাবে বোঝায় যে প্লেনটিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে সেটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর এই ক্ষেত্রে ইন্ডিয়ান ওশানের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না, কারণ সামনে এগুলো হয়তো প্লেনটি অন্য কোনো দেশের রাডারে ধরা পড়ে যেত। তবে এগুলো সবাই অনুমান করে, হতেও পারে আবার নাও হতে পারে। 2022 সালে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গ্রুফে দাবি করেন যে প্লেনটি অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে সমুদ্রের 4 কিলোমিটার গভীরে রয়েছে। তিনি এই দাবি করেন তার রেডিও ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে। যদিও ওই এলাকায় অস্ট্রেলিয়া আগেই সার্চ চালিয়েছিল, তবে এটাও হতে পারে যে সঠিকভাবে খোঁজ করা হয়নি।
যায়নি এবং প্লেনটি সেখানেই রয়েছে। বন্ধুরা, এই ঘটনাকে ঘিরে অসংখ্য থিওরি রয়েছে। কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা নয় সেটা বলা আমাদের বা আপনার পক্ষে সম্ভব নয়। তবে আজও যারা এই দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন তাদের বাবা মা ও সন্তানরা এই আশায় বেঁচে আছেন যে একদিন হয়তো তাদের প্রিয় মানুষগুলো ফিরে আসবে। এই কারণে প্রতি বছর 8ই মার্চ মানুষ সেই সমুদ্রের ধারে যায় যেখান থেকে এই প্লেনটি উড্ডয়ন করেছিল আর তাদের জন্য প্রার্থনা করে। বন্ধুরা, এটি এমন একটি রহস্য যা আজও অমীমাংসিত। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।